नमस्कार श्रोता बंधुरा आमी स्वागता एसो गल्प शोनाई चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि हिमाद्री किशोर दाशगुप्त रचित दीर्घ रहस्य गल्प विषेर छोबलेर द्वितीय पर्व। ठीक 3टेते नीचे नामलो किटिरा। सञ्जीवन तादेर देखे बोललेन, चलुन एबार आपनादेर सापेर घर देखिए आनी। कैमेरा नोटबुक एसब हाथे निये तैरी होयेई नेमेछे किटिरा, जाते केउ तादेर देखले सत्यि सांबादिक बोले भावे। किटी प्रश्न करलो, आपनार काछे कतगुलो साप आछे? सञ्जीवन बोललेन, प्राय 80टार मतो। विष उत्पादन क्षमता नष्ट हये गेले ओदेर जंगले छेड़े दिई, नइले आरो थाकतो। जे सापगुलो खूब दामी सेगुलोई एखन देखाबो आपनादेर, परे नय अन्यगुलो देखाबो। एई बोले किटिदेर निये सापेर घरे जाबार जोन्नो एगोलेन सञ्जीवन। तार पिछने जेते जेते किटी जानते चाइलो, शुनेछि सापेर विषेर नाकि सांघातिक दाम। आपनार आपत्ति बा व्यवसायिक असुविधा ना थाकले ए ब्यापारे एकटु बोलबेन। एगोते एगोते सञ्जीवन हेसे उठे बोललेन, ए ব্যাপারে বলতে আপত্তির কিছু নেই, কারণ এটা এমনই একটা ব্যবসা যে এ সম্পর্কে জানলেও পয়সা থাকলেও এ ব্যবসা কেউ করতে পারবে না। সরকারি আইন কানুনের ব্যাপার আছে, সবচেয়ে বড় কথা সাপ নিয়ে ঘর করা আর সায়ানাইডের অ্যাম্পুল গালে নিয়ে ঘোরা একই ব্যাপার। এই রিস্ক কোটিতে একজন নিতে পারে। একটা বিষধর সাপের বিষ प्रति मिलिग्राम बिक्री है 10 থেকে 15,000 टाकाय। पूर्णबयस्क एक साप बछरे 12 मिलिग्राम विष जमाय। अंतत 15 दिनेर व्यवधान रखते हैं 1 मिलिग्राम विष नेबार जन्य। फार्मे एक साप 7-8 बछर विष सरबराह करते पारे। तार कथा शुने टीना चट करे हिसाब करे निये बोललो, तार माने एकटा साप थेके बछरे 1.5 लक्ष टाकार बेशी आय होते पारे। सञ्जीवन बोललेन, हाँ तेमन साप होले हय। सापेर विष तो सञ्जीवनी, शुधु অ্যান্টিভেনাম नय, व्यथा कमानोर ओषुधेও एर व्यवहार आछे। कैंसार प्रतिरोधेও सापेर विष निये विदेशे गवेषणा चलछे। टीना बोलल, शुनेछि जारा आफिमखोर बा खूब नेशा भांग करे तादेर नाकि सापेर विषे किछु हय ना, उल्टे साप कामड़ाले सापई मारा जाय। सञ्जीवन बोललेन, एकदम बोगास ब्यापार, बरং तार उल्टोटाई घटे। किन्तु सापेर विष स्नायुतंत्रके अकेजो करे देय। नेशा जारा करे तादेर स्नायुतंत्र एमनितेई दुर्बल हय, ताई साधारण मानुषेर जे नेशाखोर मानुषदेर सापे कामड़ाले तादेरई अर्थात नेशाग्रस्तদের मृत्युर सम्भावना बेशी थाके। और द्वितीय ব্যাপারটা বলি, সাপ বিষ ঢালে তুলতে পারে না। মানুষের শরীরে বিষ যদি থাকতো তা সে নিজের দেহে নিতে পারতো না। এরপর মৃদু আগত স্বরে তিনি বললেন, কিছু সিনেমার কল্যাণে এসব মিথ্যা প্রচার মানুষের মধ্যে আরও ছড়িয়েছে। এই কুসংস্কার প্রচারে 7-এর দশকের এক বাংলা সিনেমা অগ্রগণ্য। সাপ বিষও তুলতে পারে না, দুধও খেতে পারে না। ওদের স্মৃতিশক্তি নেই বললেই চলে, দৃষ্টিশক্তি বেশ কম। তাই লোক চিনে প্রতিশোধ নেওয়া বা বিষ তুলে নেওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু বুজরুক ওঝারা এসব ব্যাপারকেই হাতিয়ার করে। আমাদের দেশের সেন্সর বোর্ড ফিল্মে যৌনতা বা ভায়োলেন্স থাকলে সিনেমার ওপর কাঁচি চালায়, কিন্তু এসব সিনেমাকে কিভাবে ছাড়পত্র দেয় কে জানে। যৌনতা বা ভায়োলেন্সের চেয়ে এসব কুসংস্কার আরও বেশি মারাত্মক। কথা বলতে বলতে বেশ কয়েকটি ঘর পেরিয়ে সাপের ঘরের সামনে পৌঁছে গেল তারা। দরজার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কিটিদের বয়সেরই ছেলে হবে সে। পরনে জিন্স ট্রাউজার, ছিপছিপে গড়ন, স্মার্ট চেহারা। সঞ্জীবন তার উদ্দেশ্যে বললেন, এনারাই কলকাতা থেকে এসেছেন, কাগজের লোক, যাদের কথা তোমাকে বলেছিলাম। ছেলেটা হাত জোড় করে কিটিদের নমস্কার জানিয়ে বলল, আমি নিরুপম,
আসুন আপনারা। কিটিরাও প্রতি নমস্কার জানালো তাকে। বাইরের সুইচ বোর্ড থেকে সম্ভবত ঘরের ভেতরের বাতি জ্বালল নিরুপম। সে দরজা খোলার আগে মুহূর্তে সঞ্জীবন কিটিদের উদ্দেশ্যে বললেন, ভিতরে ঢোকার আগে একটা কথা আপনাদের বলি, কোনো অবস্থাতেই ভিতরে ঢুকে ঘাবড়াবেন না বা চিৎকার করবেন না, নার্ভ ঠিক রাখবেন। সামান্য অসতর্কতার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি আর নিরুপম দুজনেই আছি, আপনাদের কোনো ভয় নেই। কিটি তাকিয়ে দেখল সঞ্জীবনবাবুর কথা শুনে টিনার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। কিটি হেসে জবাব দিল, না, নার্ভ ফেল হবার ব্যাপার নেই। সঞ্জীবন হেসে বললেন, জানি, তবু বললাম। আসলে সাপ জিনিসটা এমনই যে অনেক সাহসী মানুষও ওকে কাছ থেকে দেখলে ভয় পায়। আসলে দীর্ঘদিন ধরে সাপ সম্পর্কে চলে আসা নানা ধারণা আমাদের মনের অবচেতনে বাসা বেঁধে থাকে। দরজা খোলা হলো। প্রথমে বাইরের দরজা, তারপর তার গায়ে লাগানো ঘন নেটের একটা দরজা। আলো জ্বলছে ঘরে। দুদিকের দেওয়ালে কাঠের বাক্স, তাদের গায়ে রাখা আছে নানা আকারের কাঠের বাক্স। ঘরের অন্য একদিকে কিছু খাঁচাও আছে, তার মধ্যে সাপ দেখা যাচ্ছে। ঘরের ঠিক মাঝখানে বেশ লম্বা একটা নিচু টেবিলও আছে। বেশ একটা ঠান্ডা ভাব ঘরের মধ্যে। দুটো বড় জানলা, তার গায়ে নেট লাগানো। সঞ্জীবন জানলা দুটো খুলল। বাইরে বৃষ্টি থেমেছে। মেঘের আড়াল থেকে বেরিয়ে মুখ তুলেছে শেষ বেলার ঝলমলে রোদ। জানলা দুটো খুলতেই আলোতে ভরে গেল ঘরটা। দরজার কোণা থেকে একটা স্নেক স্টিক, মাথা বাঁকানো সাপ ধরার লাঠি তুলে নিয়ে সঞ্জীবন কি একটা ইশারা করলেন। নিরুপম তার কথা শুনে র্যাকেট থেকে বেশ বড় একটা বাক্স এনে নিচু টেবিলটার ওপর নামিয়ে রাখল। টেবিলটার থেকে কিছুটা তফাতে দাঁড়িয়ে কিটিরা। সঞ্জীবন এরপর টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। নিরুপম এরপর সাবধানে বাক্সের মাথাটা খুলল। তালা নেই বাক্সতে, স্লাইডিং সিস্টেম। সঞ্জীবন ঝুঁকে পড়লেন বাক্সর ওপর। তারপর স্নেক স্টিকটা বাক্সর ভিতর ঢুকিয়ে ধীরে ধীরে টেনে বের করলেন বিরাট বড় একটা সাপ। অত্যন্ত সাবধানে সাপটাকে টেবিলের ওপর রাখলেন তিনি। 3 মিটারেরও বেশি লম্বা হবে সাপটা, মানুষের বাহুর মতো। ধূসর বাদামি দেহের কিছুটা তফাতে তফাতে কেউ যেন সাদা রঙের চুড়ি পরিয়ে রেখেছে। সাপটা নিশ্চলভাবেই টেবিলে পড়ে আছে। তার দিকে চোখ রেখে সঞ্জীবন বললেন, এটা হলো শঙ্খচূড় বা কিং কোবরা, মারাত্মক বিষধর সাপ। বিষাক্ত সাপের মধ্যে এ সাপই সবচেয়ে বড় হয়। 5.5 মিটার পর্যন্ত লম্বা হয় এরা। পশ্চিমঘাট পর্বত, উত্তর পূর্ব ভারতের পাহাড়ি জঙ্গলে এদের বেশি দেখা যায়। আন্দামানের জঙ্গলেও এদের পাওয়া যায়। বেশ বুদ্ধিমান সাপ। গতকালই একটা মুরগি দেওয়া হয়েছিল ওকে। পেটটা ফোলা আছে, খেয়াল করুন। খাদ্য গ্রহণের পর বেশ কয়েকদিন ওরা ঝিমিয়ে থাকে। দেখি ওকে জাগানো যায় কি না। একথা বলেই সঞ্জীবন স্নেক স্টিকটা সাপটার মুখের ঠিক সামনে নাড়াতে লাগলো। সাপটা কিছুক্ষণ পর যেন একটু কেঁপে উঠল, আর তারপরই মুহূর্তের মধ্যে প্রায় 2 হাত উঠে দাঁড়িয়ে ফনা মেলে প্রচণ্ড জোরে শব্দ করল, ফোঁস। সেই শব্দ শুনে কেঁপে উঠল কিটিরা। সাক্ষাৎ মৃত্যু যেন ফনা তুলে দাঁড়িয়ে আছে টেবিলের ওপর। কিছুক্ষণ ক্রুদ্ধভাবে ফোঁসফোঁস করার পর সাপটা আবার ঝিমিয়ে পড়ল। টিনা এবার সাহস করে জিজ্ঞেস করল, ওর কি বিষ আছে? সাপের দেহের মাঝখানে স্টিকটা গলিয়ে তাকে আবার বাক্সে ভরতে ভরতে সঞ্জীবন জবাব দিলেন, অবশ্যই। ইতিমধ্যে আর একটা বাক্স নিয়ে এসেছে নিরুপম। আগেরটাকে ভেতরে ঢুকিয়ে নতুন বাক্সটা থেকে সঞ্জীবন বার করে আনলেন আর একটা সাপ। আগেরটার মতো বড় না হলেও এ সাপটাও বেশ বড়। কুচকুচে কালো রং, গলার কাছে একটা সাদা ফেটটি আছে। সাপটাকে কায়দা করে হুক দিয়ে শূন্যে তুলে ধরে সঞ্জীবন বললেন, একে চলতি ভাষায় বলে কেউটে, ইংরেজিতে বলে ব্ল্যাক কোবরা। এর বিষ ভীষণ দামি।
কেউটের বিষ থেকে কোব্রাক্সিন নামে ব্যথার ওষুধ তৈরি হয়। ভারতে 235 প্রজাতির সাপের মধ্যে 50টা প্রজাতি হল বিষধর। তার মধ্যে সবচেয়ে বিষধর 4টি সাপ হল কেউটে, কালাজ, চন্দ্রবোড়া আর ফুরমা। এদের ছোবল মানেই মৃত্যু বলা যেতে পারে। এই হলো তার একটি। এরপর এক একটা বাক্স থেকে নানা ধরনের সাপ বার করে কিটিদের দেখাতে লাগলেন তারা দুজন। তীরের ফলার মতো চ্যাপ্টা মাথা হলো চন্দ্রবোড়া, কালো রঙের দেহে সাদা দাগ কাটা কালাজ, গায়ে মোজাইকের মতো ডিজাইন আঁকা ফুরমা ইত্যাদি নানা সাপ। আর তাদের দেখানোর সঙ্গে সঙ্গে তাদের পরিচিতি, স্বভাব, কি বিষ পাওয়া যায় তা বলে যেতে লাগলেন সঞ্জীবন। প্রায় 20টি মতো বিভিন্ন মাপের সাপ দেখাবার পর সঞ্জীবন তার সহকারীকে বললেন, এবার ওদের দুজনের একটাকে আনো। নিরুপম জিজ্ঞেস করল, কাদের? ঘরের দেওয়ালের গায়ে একটা র্যাকে আলাদা করে শুধু একটা বাক্স রাখা আছে। সঞ্জীবন সেদিকে তাকালেন। তার কথা শুনে মৃদু চমকে উঠে নিরুপম বলল, ওকে বাইরে বের করবেন স্যার? ওর এখনও তো 20 দাঁত ভাঙা হয়নি, তার উপর ঘরে ওনারা আছেন। নিরুপমের কথা শুনে মুহূর্তের জন্য যেন থমকে গেলেন সঞ্জীবন। নিজের মনেই যেন বললেন, হ্যাঁ, ওদের তো আবার অ্যান্টিভেনামও আবিষ্কার হয়নি। তারপর বললেন, তুমি একটা কাজ করো, 14 নম্বর বাক্সতে যে শঙ্খচূড়টা আছে তাকে ম্যাডামদের পায়ের কাছে ছেড়ে দাও। পায়ের কাছে সাপ ছেড়ে দাও মানে? তার কথা শুনে কম্পিত স্বরে বলে উঠল টিনা। সঞ্জীবন হেসে বললেন, ঘাবড়াবেন না, ও সাপটার 20 দাঁত ভাঙা আছে। আসলে শঙ্খচূড় স্বগোত্রভোজী, অর্থাৎ সাপ হলেও সে আকারে ছোট অন্য সাপ খায়, তাই অন্য সাপরা তাকে ভয় পায়। যে নতুন সাপটাকে বার করব সে যাতে আপনাদের কাছে না ঘেঁষে তার ব্যবস্থা করছি। অবশ্য আপনাদের আপত্তি থাকলে। তার কথা শেষ হবার আগেই কিটি বলে উঠল, না না, আপত্তির কিছু নেই, নতুন সাপটাকে আমি দেখতে চাই, তার জন্য যা ব্যবস্থা করার আপনি করুন। আগের সাপগুলো যখন দেখানো হচ্ছিল তখন ইতিমধ্যে সাপগুলোর বেশ কিছু ছবি তুলেছে কিটি। সেটা মাথায় রেখেই সঞ্জীবন বললেন, তবে এবার আপনার কাছে অনুরোধ আছে, যাকে দেখাবো তার ছবি তুলতে যাবেন না আপনি। একদম নতুন তো, ফ্ল্যাশের ঝলকানিতে বা আপনার নড়াচড়াতে ও বিভ্রান্ত হলে আমার বিপদ হতে পারে। আমি তো ওর কাছে থাকবো। কিটি জবাব দিল, আচ্ছা। নিরুপম এবার একটা বিরাট বড় শঙ্খচূড় কিটিদের পায়ের কাছে এনে ছেড়ে দিল। সাপটা একবার মাথা তুলে সম্ভবত কিটিদের দেখার চেষ্টা করে মাটির মধ্যে নির্জীব হয়ে শুয়ে পড়ল। কিটি দেখল যদিও এ সাপটার বিষ নেই, তবুও টিনার মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মৃদু হেসে কিটি তাকিয়ে রইল ঘরের মাঝখানে টেবিলের দিকে। নিরুপম সে দুটো বাক্সর একটা এনে টেবিলের ওপর রেখে কিছুটা সরে দাঁড়ালো। সঞ্জীবন কিটিদের উদ্দেশ্যে বললেন, সাপটা যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ কথা বলা যাবে না, তাই ওকে বার করার আগেই ওর সম্বন্ধে কিছু বলি। এই সাপের নাম ন্যাট্রিক্স। সাধারণত ন্যাট্রিক্সরা বিষহীন হয়। ঘাসের বনে বা জলা জায়গাতে এরা থাকে। বাসস্থান হলো ইরান। কিন্তু ন্যাট্রিক্সের মধ্যে এই একমাত্র প্রজাতি যাদের বিষ আছে। এরা থাকে ইরানের মরু অঞ্চলে। প্রকৃতি তার বিচিত্র খেয়ালে অন্য সব ন্যাট্রিক্সকে বিষশূন্য করে তাদের সব বিষ যেন ঢেলে দিয়েছে এই প্রজাতিতে। মারাত্মক বিষধর। এর কোনো অ্যান্টিভেনাম নেই। ঘাসবন জলাভূমিতে লুকিয়ে থাকে বলে অন্য ন্যাট্রিক্সদের গায়ের রং কালচে সবুজ হয়, কিন্তু বালিয়াড়িতে লুকিয়ে থাকে বলে এর গায়ের রং ঈষৎ হলদেটে। কথা থামালেন সঞ্জীবন। তারপর ঘরের চারপাশে একবার দেখে নিয়ে সন্তর্পণে বাক্সর মুখটা খুললেন তিনি। কয়েক মুহূর্ত বাক্সর ভিতর তাকিয়ে থাকার পর স্নেক স্টিকটা তার ভিতর ঢুকিয়ে অতি সাবধানে ধীরে ধীরে বার করে আনলেন একটা সাপ। খুব বেশি বড় নয়, হাত চারেক লম্বা হবে হয়তো।
হলদে রং, খুব বেশি মোটাও নয়। সঞ্জীবন সাপটাকে স্টিক দিয়ে শূন্যে তুলে ধরলেন। ঝুলতে থাকা চ্যাপ্টা মাথাটা একটু তুলে ধরে ঘরের চারপাশ সম্ভবত দেখার চেষ্টা করতে লাগলো সাপটা। তার মুখের ভেতর থেকে লালচে চেরা জিভটা বাইরে বেরোচ্ছে মাঝে মধ্যে। সঞ্জীবন কিটিদের অনেক সাপ দেখিয়েছেন, কিন্তু এ সাপটাকে দেখে এই প্রথম কিটির শরীরে কেমন যেন শিহরণ খেলে গেল। কিটি টিনা তো বটেই, এমনকি নিরুপম যেন পাথরের মূর্তির মতো তাকিয়ে রইল সাপটার দিকে। খুব বেশি হলে 10-12 সেকেন্ড। তারপরই আবার সঞ্জীবন সাপটাকে সাবধানে তার বাক্সে পুরে ফেললেন। কিটি খেয়াল করল সঞ্জীবনের কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। সাপটাকে বাক্সে ঢুকিয়ে তিনিও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। সঞ্জীবন এরপর কিটিদের দিকে তাকিয়ে বললেন, আপনাদের সাপ দেখা আজকের মতো শেষ। অন্য একটা ঘরে আমার ল্যাবরেটরি, কাল দেখাবো। আমাকে এখন একটু বাইরে কাজে বেরোতে হবে। ম্যাট্রিক্সের বাক্সটা নির্দিষ্ট স্থানে রেখে নিরুপম এরপর এগিয়ে এলো কিটিদের পায়ের কাছে রাখা সাপটাকে নেবার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে কিটি এক অদ্ভুত কাণ্ড করল। নিচু হয়ে মাটি থেকে নিজেই তুলে নিল সাপটাকে। সে কিছু বলল না, শুধু তার দেহটা পাক খেতে লাগলো কিটির বাহুতে। কিটির দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে সঞ্জীবন বললেন, যদিও ওর বিষ দাঁত ভাঙা, তবু সাপ তো, আপনার সাহস আছে বলতে হবে। সাপটা নিরুপমের হাতে তুলে দিয়ে কিটি বলল, থ্যাঙ্কস। কিছুক্ষণের মধ্যেই সে ঘর ছেড়ে বেরিয়ে এলো সবাই। সঞ্জীবন বললেন, আমাকে এবার গাড়ি নিয়ে বাড়ির বাইরে যেতে হবে, সন্ধ্যার পর ফিরব। আপনারা কি করবেন? কিটি বলল, আমরা বরং এবার বাড়ির চারপাশটা ঘুরে দেখি। বাড়ির বাইরে বেরিয়ে এলো কিটিরা। টিনা মন্তব্য করল, বাবা বাঁচলাম, সাপের ঘরটা কি ভয়ঙ্কর। বলিহারি তোর সাহস, সাপটাকে ওভাবে তুলে নিলি। কিটি চারপাশে তাকাতে তাকাতে মন্তব্য করল, এত ভয় নিয়ে তুই আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করবি? এদিকে বাড়িতে থাকতে বললেও থাকবি না, আমার পিছু নিতেই হবে। গেটের একপাশে একটা কালো রঙের ইউএসভি দাঁড়িয়ে আছে। কিটিরা বাইরে বেরোবার সঙ্গে সঙ্গেই তার প্রায় পিছন পিছন বেরিয়ে এলেন সঞ্জীবন। কিটি তাকে জিজ্ঞেস করল, ব্যবসার কাজে যাচ্ছেন? সঞ্জীবন বললেন, আরে না না, যাচ্ছি একটা সাবান কিনতে। সামান্য জিনিস কিনতেও বারাসাত ছুটতে হবে। কিটি বলল, সাবান কিনতে বারাসতে? সঞ্জীবন বললেন, হ্যাঁ, আমি অ্যান্টিসেপটিক সাবান ইউজ করি। এখানকার দোকানে ওই দামি সাবান পাওয়া যায় না। মাসকাবাড়ি জিনিসপত্রের সঙ্গেই সাবানটা দেওয়ার কথা, বিলেও দাম ধরে নিয়েছে, অথচ সাবানটা দেয়নি। বুঝুন ব্যাপারটা। তবে ওদিকে গেলে আর একটা কাজও সারা হবে। আজকাল ঘুমের ওষুধ ছাড়া আমার ঘুম হয় না, সেটাও কেনা হবে। এই বলে তিনি এগোলেন তার গাড়ির দিকে। কিছুক্ষণের মধ্যেই তিনি নিজেই ড্রাইভ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। কিটি বলল, এ বাড়িতে ঢোকার সময় গাড়িটা কিন্তু দেখিনি, সম্ভবত অন্য কেউ নিয়ে বেরিয়েছিল। বাগানটা ছোটোখাটো আগাছায় ভর্তি, তার মধ্যে দিয়ে কিটিরা এগোলো বাড়ির ভাঙা অংশের দিকে। সেদিকের অংশটা প্রায় ধসে গেছে। পিলার আর কপাঠিন দরজা জানলাওয়ালা কয়েকটা ঘর কোনো রকমে দাঁড়িয়ে আছে। আলো আঁধারি খেলা করছে ঘরের ভিতর। ভাঙা অংশের চারপাশে ছড়িয়ে আছে সুরকি আর ভাঙা ইটের স্তূপ। কিটিরা সেখানে উপস্থিত হতেই একটা গোসাপ তাদের পায়ের শব্দ পেয়ে ভাঙা ইটের পাঁচা থেকে বেরিয়ে সামনে দিয়ে ভাঙা বাড়ির ভিতর অদৃশ্য হয়ে গেল। টিনা বলল, এ বাড়িটার যা অবস্থা, তাতে হরর ফিল্মের শুটিং করা যায়। সেই ইটের স্তূপ পেরিয়ে বাড়ির পিছন দিকে এসে দাঁড়ালো কিটিরা। অনেকটা ফাঁকা জমি এদিকে। দূরে জমির শেষ প্রান্তে গাছপালার আড়াল থেকে একটা বাড়ি উকি দিচ্ছে। বর্ষায় জমিটা গোড়ালি পর্যন্ত জলে ডুবে আছে। ব্যাঙের কলতান চারপাশে। কিটি মন্তব্য করল, বাড়ির এই অংশটা কিন্তু সুরক্ষিত নয়। বাড়ির দোতলা থেকে একটা ঘোরানো সিঁড়ি নেমে গেছে পেছন দিকে।
সেদিক থেকে বাড়িটাকে দেখতে লাগলো কিটিরা। হঠাৎ কিটি খেয়াল করলো টিনার মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। তার দৃষ্টি অনুসরণ করে অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেল কিটি। বাড়ির যে অংশে কিটিদের থাকার ব্যবস্থা হয়েছে ঠিক তার পেছন দিকে দোতলায় একটা ঝুল বারান্দা রয়েছে। সেখানে এসে দাঁড়িয়েছেন এক ভদ্র মহিলা। শেষ বিকালের সূর্যের আলো এসে পড়েছে সেই বারান্দায় মহিলার মুখে। কিন্তু কি বিভৎস সেই মুখ! কালো কুচকুচে মুখটা, হাতগুলোও তেমনই কালো, যেন কোনো মানুষ নয় সে, মানুষের অবয়বে কোনো প্রেত মূর্তি। তার মাথায় কোনো চুল নেই। শাড়ি পরা না থাকলে বোঝা যেত না উনি পুরুষ নাকি মহিলা। কয়েক মুহূর্ত মাত্র ভদ্রমহিলা যেন হঠাৎই দেখতে পেলেন কিটিদের, ঠিক যেমন তাকে দেখতে পেয়েছে কিটিরা, আর সঙ্গে সঙ্গে তিনি দ্রুত পদে অদৃশ্য হয়ে গেলেন ঘরের ভিতর। দরজাটাও ভিতর থেকে বন্ধ হয়ে গেল। কিটি একটু বিস্মিত স্বরে বলে উঠল, কে উনি? সঞ্জীবনবাবুর স্ত্রী না ভাইয়ের স্ত্রী? ওনার অবস্থা কিভাবে ওরকম হলো? কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর তারা আবার ফেরার পথ ধরল। বাড়ির পিছন থেকে সামনে চলে এলো তারা। সারা দিন ধরে বৃষ্টি হবার পর দিন শেষে সূর্যদেব মুখ তুলে চেয়েছেন। বৃষ্টি স্নাত ঝোপঝাড়গুলো আরও সবুজ দেখাচ্ছে বিদায়ী সূর্যের আলোতে। খুব সুন্দর লাগছে চারপাশের পরিবেশ। কিটি বলল, এ আলোকে কি বলে জানিস? বলে কোণে দেখা আলো। এই আলোতে নাকি সব মেয়েকেই পুরুষদের কাছে সুন্দর লাগে। কোথায় যেন একটা পাখি ডাকছে। বাড়ির ভাঙা মহলের সামনের একটা ঢিপির ওপর বসলো দুজন। টিনা জিজ্ঞেস করলো, কি বুঝছিস? কিটি বলল, সবে তো দেখা শুরু করলাম, বুঝবো আবার কি? তবে হ্যাঁ, সঞ্জীবনবাবুর অ্যাসিস্ট্যান্ট ছেলেটার চেহারাতে একটা সেক্সি লুক আছে। তোর তো আর কোনো গতি হলো না, ওকে একবার ট্রাই করতে পারিস। কথা শেষ করে হেসে উঠল কিটি। টিনা বলল, আমি কেন? তুই নিজেও তো ট্রাই করতে পারিস। তোরও তো জীবনে এসব কিছু হলো না, শেষে খুলে বসলি ডিটেকটিভ এজেন্সি। আমার ব্যাপারে ভাবতে হবে না, নিজেরটা ভাব। টিনা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাদের পিছনে বাড়ির ভাঙা অংশ থেকে একটা অদ্ভুত খচমচ শব্দ শুনে কথা থামিয়ে পিছনে ফিরে তাকালো তারা। সেই ভাঙা অংশ থেকে বেরিয়ে আসছে একটা বুড়ো লোক। পরনে ধুতির ওপর একটা পুরনো ছেঁড়া কোট, চোখে ডাঁটি ভাঙা সুতলি বাঁধা ঘষা কাঁচের চশমা, বুক পর্যন্ত নেমে এসেছে সাদা দাড়ি, হাতে একটা লাঠি। টলমলো পায়ে লোকটা এগিয়ে আসছেন তাদের দিকে। কিটিরা উঠে দাঁড়ালো। বৃদ্ধ এগিয়ে এসে কিটিদের সামনে দাঁড়ালেন। চশমাটা একবার ওপরে উঠিয়ে নিয়ে কিটিদের একবার ভালো করে দেখে নিয়ে একটু সন্দিগ্ধভাবে বললেন, তোমরা কারা? এখানে কি করছো? কিটি জবাব দিল, আমরা এখানে বেড়াতে এসেছি। বৃদ্ধ বলে উঠলেন, বেড়াতে এসেছো? সাপের বাসায় কেউ বেড়াতে আসে? কিটি হেসে বলল, তা আপনি এখানে কি করছেন দাদু? সাপের বাসায় আসতে আপনার ভয় করে না? তিনি হাতের লাঠিটা একটু তুলে ধরে বললেন, এটা কিসের লাঠি জানো? হেতালের লাঠি। চাঁদ সওদাগর এ লাঠি দিয়ে মনসার পিঠে ঘা দিয়েছিলেন। এ লাঠি থাকলে সাপ কাছে ঘেঁষে না। তবে মনসার মাথায় এবার লাঠি পড়বে। ও যে শঙ্খচূড়ের শঙ্খ লাগা দেখে ফেলেছে। শেষের কথাটা ফিসফিস করে বলে বৃদ্ধ ছড়া কেটে উঠলেন, কাল কেউটে সাপালি, সাপে সাপে মিতালি, সামাল সামাল ভাই কাছে যেও না। মনসা? কিটি তার কথা শুনে অবাক হয়ে বলল, আপনি কোন মনসার কথা বলছেন? বৃদ্ধ এবার তার হাতে লাঠি আবার তুলে ধরে বললেন, বলবো না, তোমাদের সব কথা বলে দিলে শেষে তুমি আমার মানিকটাকে নিয়ে পালাও আর কি। সাপের মাথায় বসে আছে মানিকটা। সাপটাকে মেরে মানিকটা আমি নেব। ওটা আমার জিনিস, আমি কাউকে তো নিতে দেব না।
আর এরপরই বৃদ্ধর নজর গেল দিন শেষের সূর্যের দিকে। লাঠিটা সেদিকে উঁচিয়ে ধরে বৃদ্ধ বললেন, দেখেছো দেখেছো, সূর্যটাকে ঠিক শঙ্খচূড়ের ডিমের কুসুমের মতো লাল দেখাচ্ছে না? এরকম অদ্ভুত উপমা শুনে টিনা ফিক করে হেসে ফেলল, আর সেটা চোখে পড়ে গেল বৃদ্ধর। তিনি বেশ রাগত স্বরে টিনাকে ধমক দিয়ে বললেন, হাসছো কেন, হাসছো কেন? বুঝবে যখন শঙ্খচূড়ের ছোবল খাবে। এই বলে গজগজ করতে করতে বৃদ্ধ বাড়ির পিছন দিকে রওনা দিলেন। তিনি অদৃশ্য হয়ে যাবার পর কিটি মন্তব্য করল, এই ভদ্রলোকই তাহলে কাশীনাথ চক্রবর্তী। ভদ্রলোকের অসংলগ্ন কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগলো। বেলা শেষ হয়ে আসছে, সন্ধ্যা নামবে এরপর। সে জায়গাতে কিছুক্ষণ বসে থাকার পর কিটিরা সেখান থেকে উঠে বাড়ির ভিতর যাবার জন্য এগোলো। ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারা এগোতে যাচ্ছিল তাদের ঘরের দিকে, কিন্তু হঠাৎ তাদের চোখে পড়ল বারান্দার অন্যদিকে ঢোকার মুখটাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কিটিদের থেকে বেশ ছোটই হবে সে, সম্ভবত 20-21 বছর বয়স হবে তার। পরনে ডেনিম জিন্স, লাল টি শার্ট, পায়ে স্নিকার। সেও দেখল কিটিদের, তারপর তাদের সামনে এগিয়ে এসে বলল, আপনারাই তো খবরের কাগজের লোক, তাই না? সাপের ছবি তুলতে এসেছেন? কিটি জবাব দিল, হ্যাঁ, আপনি? ছেলেটা করমর্দনের জন্য তার দিকে হাতটা বাড়িয়ে দিল, বলল, আমি অরিত্র, এ বাড়িতেই থাকি। কিটি খেয়াল করল অরিত্রর বাড়ানো হাতটা কেমন যেন কাঁপছে। ছেলেটার চোখ দুটো কেমন যেন লাল, মাথার চুল উস্কো খুস্কো। কিটি আর টিনার সঙ্গে হ্যান্ডশেক করার পর কিটি তাকে জিজ্ঞেস করল, আপনি কি করেন? অরিত্র বলল, এখনো কিছুই করি না। আঙ্কেল বলেছে একটা কাজের ব্যবস্থা করে দেবে, কিন্তু 2 মাস তো হয়ে গেল, এখনো কিছুই হলো না। এরপর কিটিদের বেশ অবাক করে দিয়ে সে বলল, আমাকে 100 টাকা ধার দেবেন, আঙ্কেল ফিরলে ফেরত দেব। কিটি টাকা বার করে ছেলেটার হাতে দিল। ছেলেটা বলল, থ্যাংক ইউ। ঠিক সেই সময় কাছেই একটা ঘরের ভিতর থেকে এক মহিলার গলা শোনা গেল, অরিত্র ফিরেছিস নাকি? বুধিয়া আঙ্কেলের কাছে গেছিলি? কথা বলতে বলতে দরজা খুলে বাইরে বেরিয়ে কিটিদের দেখে একটু যেন বিস্মিত হলেন তিনি। ভদ্রমহিলার বয়স 40-এর কাছাকাছি হবে, শ্যামবর্ণা, দীর্ঘাঙ্গী, পরনে একটা ড্রেসিং গাউন। কয়েক মুহূর্ত কিটিদের দিকে তাকিয়ে থাকার পর অরিত্রর উদ্দেশ্যে তিনি প্রথমে বললেন, তুমি ঘরে যাও। তারপর কিটিদের বললেন, আসলে ও একটু অসুস্থ, তা আপনারাই তো কাগজের লোক, তাই না? কিটি জবাব দিল, হ্যাঁ। ভদ্রমহিলা এরপর বললেন, ঠিক আছে, পরে হয়তো কথা হবে। এই বলে কৃত্রিম হেসে উনি আবার ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলেন। নিজেদের ঘরে ফিরে এলো কিটিরা। জানলা খোলা, বাইরে অন্ধকার নামছে। শুধু সন্ধ্যা নামছে বলে নয়, আবার কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। জানলার সামনে দাঁড়িয়ে কিটি বলল, যার সঙ্গে দেখা হলো তাহলে তিনিই অঞ্জনা, তবে ওর কথায় একটা ব্যাপার খুব অদ্ভুত লাগলো। কি ব্যাপার জানতে চাইল টিনা। কিটি বলল, ছেলেটা অসুস্থ, তাই তিনি তাকে ঘরে ঢুকতে বললেন, অথচ তাকে কলকাতায় পাঠালেন। তুই কি করে বুঝলি? কিটি জবাব দিল, অঞ্জনা তো জানতে চাইলেন যে অরিত্র বুধিয়া আঙ্কেলের কাছে গেছিল কিনা। বুধিয়া সম্ভবত সেই বুধিয়া যিনি কদিন আগে সঞ্জীবন বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনি তো আমাদের বললেন যে মিস্টার বুধিয়া এখানেই কোথাও এসেছিলেন। কিটি বলল, ভেরি গুড, এটা হতে পারে। তাহলে বুধিয়া কি এখানে অন্য কোথাও আসেন? কেন আসেন? ব্যাপারটা একটু খোঁজ করতে হবে। এরপর একটু থেমে সে বলল, তবে আমার ধারণা অরিত্র বলে ছেলেটা এক অর্থে অসুস্থ, মানে সম্ভবত কোনো নেশা করে। ওর হাত কাঁপছিল। ও যাতে বেফাস কিছু না বলে তার জন্যই ওকে সরিয়ে নিলেন ভদ্রমহিলা। বাতি জ্বালালো টিনা। বেশ লো ভোল্টেজ। সঞ্জীবন অবশ্য আগেই বলেছিলেন ব্যাপারটা।
প্লাগ পয়েন্টে চার্জার কেবলটা লাগিয়ে ল্যাপটপ খুলে বসলো কিটি। আর তারপরই বাইরে ঝমঝম শব্দে বৃষ্টি নামলো। আর ঠিক তারপরই বাইরে যেন অস্পষ্ট একটা গাড়ির শব্দ শোনা গেল। কিপ্যাডে আঙুল চালাতে চালাতে কিটি মন্তব্য করলো, সম্ভবত সঞ্জীবনবাবু ফিরলেন। আর এর কিছুক্ষণের মধ্যেই দরজার বাইরে শব্দ শোনা গেল। না, সঞ্জীবন নয়, ঘরে ঢুকলো মনসা। হাতে দুটো চায়ের কাপ আর একটা পাত্রে মুড়ি চপ। কিটি ল্যাপটপ নিয়ে বসে আছে দেখেই সে কাপ আর বাটি হাতে কিটির দিকে এগিয়ে গিয়ে বলল, কি দেখছো দিদিমণি, সিনেমা? কিটি বলল, না, সিনেমা নয়, তবে তোমাকে আমি সিনেমার কিছু অংশ দেখাতে পারি। দেখাবে? এখন একটু সময় আছে আমার হাতে। উজ্জ্বল হয়ে উঠল মনসার চোখ মুখ। মনসাকে ল্যাপটপের সামনে বসিয়ে নেট থেকে একটা হিন্দি সিনেমা খুঁজে সেটা চালিয়ে দিয়ে কিটিরা চা চপ মুড়ি খেতে শুরু করলো। খাটে বসে মনসা বিস্মিত চোখে সিনেমা দেখতে শুরু করলো। চা শেষ করে কিটি এরপর প্রশ্ন করলো, আচ্ছা, সঞ্জীবনবাবুর স্ত্রীও তো এ বাড়িতে থাকেন, ওনাকে একবার দেখলাম না কেন? ল্যাপটপে চোখ রেখে মনসা জবাব দিল, বড় মা অসুস্থ, তাই ঘর ছেড়ে বেরোন না। কি অসুখ? টিনা প্রশ্ন করল। মনসা বলল, অসুখের নাম জানি না, তবে হাত পার চামড়া পুড়ে কালো হয়ে গেছে। বড় মা তো এ গ্রামেরই মেয়ে ছিল। পাগল বুড়োটা বলে বড় মা নাকি দেখতে খুব সুন্দর ছিল, ছোট মার চেয়েও অনেক সুন্দর। মুখ নষ্ট হয়ে গেলে কি কেউ বাইরে বেরোতে পারে? বড় মা তাই ঘরেই থাকে, বাবুও বেরোতে বারণ করে। আর ছোট মা বাইরে বেরোন? মনসা জবাব দিল, মাঝে মধ্যে বেরোন, তবে ছোট মা তো এখানে থাকতো না। 2 মাস হলো বড়বাবু এখানে তাকে এনেছেন, তবে ছোট দাদাবাবু বাইরে বেরোন। কিটি এরপর তাকে জিজ্ঞেস করলো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি কাউকে বলবো না, তোমার ছোট দাদাবাবু কি নেশা করেন? ল্যাপটপের স্ক্রিনে মোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মনসা জবাব দিল, কাউকে বলো না। আমি শুনেছি ছোট দাদাবাবু নাকি সাপের বিষের নেশা করে। তুমি কি করে জানলে? একদিন ছোট মার সঙ্গে ঝগড়া হচ্ছিল বড়বাবুর, তখন ছোট মা বড়বাবুকে বলছিল, তুমি ওকে সাপের বিষের নেশা ধরিয়েছ কেন? এই নিয়ে ঝগড়া হচ্ছিল। তার কথা শুনে মৃদু চমকে উঠল কিটিরা। কিটি এরপর তাকে আরও কি একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু মনসা হঠাৎ একটু লজ্জিত স্বরে বলে উঠল, ও মা, সিনেমাতেও আবার শঙ্খ লাগা দেখায় নাকি? এ রাম! কিটিরা তার কথা শুনে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল সিনেমায় একটা বেড সিন দেখাচ্ছে। আধো অন্ধকার একটা ঘরে সাপের মতোই পরস্পরকে আলিঙ্গন করে শুয়ে আছে দুজন নরনারী। মনসা সেই দৃশ্যের দিকে তাকিয়ে এরপর অনেকটা নিজের মনেই বলল, এ শঙ্খ লাগা আমি শঙ্খচূড়ের শঙ্খ লাগা দেখতে গিয়ে রাতে দেখেছি, ওপাশের ভাঙা ঘরে। কথাটা কানে যেতেই কিটি বলে উঠল, এরকম শঙ্খ লাগা এ বাড়ির ভাঙা ঘরে? মনসা এতক্ষণ পর স্ক্রিনের থেকে মুখ তুলে তাকালো কিটির দিকে। কেমন যেন একটা অপ্রস্তুতভাবে সে বলল, না, মানে এরকম শঙ্খ লাগা। মনসার কথা শেষ হবার আগেই আসছি বলে ঘরে ঢুকলেন সঞ্জীবন। তাকে দেখেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল মনসা। সঞ্জীবন যেন একটু গম্ভীরভাবে বললেন, মনসা কি বলছিল? শঙ্খ লাগা না কি একটা বলছিল শুনলাম। কিটি চট করে বলল, ও বলছিল এ বাড়িতে নাকি ও সাপের শঙ্খ লাগা দেখেছে। সঞ্জীবন বললেন, তা হতে পারে, এ বাড়ির পাশে তো জলা জমি, সেখান থেকে বাইরের সাপও মাঝে মধ্যে ঢোকে। তবে এই শঙ্খ লাগার ব্যাপারে মানুষের একটা ভ্রান্ত ধারণার কথা আপনাদের বলি। অনেক সময় রাস্তার পাশে দাঁড়ার সাপের যুগল নৃত্য দেখা যায় ওদের প্রজননকালে। কোনো কোনো সময় তারা পরস্পরের লেজ পেঁচিয়ে উঠে দাঁড়িয়ে ওই নাচ নাচে। লোকে ভাবে ওরা সঙ্গম করছে। পাড়াগাঁয়ের লোক গামছা পেতে দেয় ওদের দেখে। গামছার ওপর সঙ্গম করলে সে কাপড় গামছা ঘরে রাখলে নাকি মনসার কৃপা হয়।
কিন্তু মজার ব্যাপার হলো যে দুটো সাপ নাচছে সে দুটোই হলো পুরুষ সাপ। মিলন ঋতুতে ওরা ওই নাচ নাচে যাতে অন্য কোনো পুরুষ সাপ ওই এলাকায় আর না ঢোকে। নাচ শেষ হলে তারা দুজন তাদের সঙ্গিনীদের সঙ্গে মিলিত হতে চলে যায়। তারা আড়ালে থাকে। সাপের সঙ্গম অনেকটা মানুষেরই মতো, প্রকাশ্যে চোখে পড়ে না। একটানা কথাগুলো বলার পর সঞ্জীবন বললেন, যাক, এসব কথা আপাতত বাদ দিই, কাজ কিছু এগোলো? কিটি হেসে বলল, না, সবে তো এলাম, দেখা যাক। তবে একটা প্রশ্ন আছে, সাপের বিষ দিয়ে কি নেশা করা যায়? সঞ্জীবন যেন একটু থমকে গেলেন, তারপর একটু চাপা স্বরে বললেন, হ্যাঁ, করা যায়, তবে রিস্ক থেকে যায় মারাত্মক। কিভাবে? তিনি বললেন, একটা হাঁড়িতে সাপ রেখে তার ওপর ঝাঁঝরির মতো ছিদ্রওয়ালা ঢাকা চাপা দেওয়া হয়। সাপকে উত্তেজিত করার জন্য সরা চাপা দেওয়া সেই হাঁড়ি ঝাঁকানো হয়। সাপ ভয় পেয়ে বা উত্তেজিত হয়ে ঝাঁঝরিতে ছোবল দেয়। ফুটো দিয়ে সেই বিষ বাইরে এলে তা জিভ দিয়ে চাটা হয়। কারো জিভে বা অন্ত্রে যদি কোনো ক্ষত বা আলসার থাকে তবে ওই বিষ রক্তে মিশে কিন্তু মৃত্যুও হয়। ল্যাটিন আমেরিকার উপজাতিদের আমি ওভাবে নেশা করতে দেখেছি। এরপর তিনি বললেন, ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কাল আমি আমার ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে দেখাবো কিভাবে বিষ বার করা হয়। এরপর দু একটা টুকিটাকি কথা বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন সঞ্জীবন। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঘরের আলোটার তেজও কমে আসছে। কিটি ল্যাপটপটা বন্ধ করে দিল। রাত 9টা নাগাদ খাবার দিয়ে গেল মনসা, কিন্তু সে আর দাঁড়ালো না। কিটিরা খাওয়া শেষ করতে না করতেই বাতি নিভে গেল। রাত 9টার মধ্যেই কেমন যেন নিঝুম হয়ে গেল বাড়িটা। দুজনে বিছানায় শুয়ে পড়ল। টিনা কিটিকে জিজ্ঞেস করল, কি বুঝলি? কিটি জবাব দিল, এখনো বোঝার তেমন সময় আসেনি। টিনা ঘুমিয়ে পড়ল। অন্ধকার ঘরে সিলিংয়ের দিকে তাকিয়ে কিটি চুপচাপ শুয়ে রইল। ঘুমিয়ে পড়েছিল টিনা। রাতে হঠাৎ কিটির ধাক্কায় তার ঘুম ভেঙে গেল। বেশি রাত অবশ্য হয়নি, 12:30 বাজে। কলকাতায় থাকলে এ সময় তারা রাতের খাবার খেতে বসে। টিনা কিটির ধাক্কায় ধড়মড় করে উঠে বসে বলল, কি হলো, ঘরে সাপ ঢুকেছে নাকি? কিটি চাপা স্বরে বলল, না, সাপ ঢোকেনি, একটা জিনিস দেখবি আয়। কিটি জানলার সামনে গিয়ে পাল্লার একটু আড়ালে দাঁড়ালো। তার পিছনে টিনাও গিয়ে দাঁড়ালো। বাইরে বৃষ্টি ধরে গেছে। মেঘের আড়াল থেকে চাঁদ উকি দিচ্ছে। ব্যাঙের ঐকতান ভেসে আসছে বাড়ির পিছনে জল ভরা জমিটার থেকে। আর সেই জমিতে অস্পষ্ট ছায়ামূর্তির মতো ঘুরে বেড়াচ্ছে একটা লোক। তার এক হাতে একটা লাঠি, অন্য হাতে ছোট্ট একটা লণ্ঠন। লণ্ঠনটা সে মাঝে মধ্যে ওপরে তুলে ধরছে। জলা জমিতে ঘুরে বেড়াচ্ছে লোকটা। লণ্ঠনটা যেন আরও ভৌতিক করে তুলেছে লোকটাকে, যেন সে কোনো জলার প্রেত। টিনা জিজ্ঞেস করলো, লোকটা কে বলতো? কিটি জবাব দিল, সম্ভবত সেই ব্যাঙ বাবু হবেন। এত রাতে ব্যাঙ খুঁজতে বেরিয়েছেন। লোকটা কিছুক্ষণ ঘোরাঘুরি করলো বাড়ির পিছন দিকে। তারপর জলা মাঠ ভেঙে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল মাঠের শেষ প্রান্তে। কিটি বলল, নে, এবার শুয়ে পড়, কাল সকালবেলা উঠব। শেষ হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত রহস্য গল্প বিষের ছোবলের দ্বিতীয় পর্ব। আজকের পর্বটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আপনার বন্ধু পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, বিভিন্ন স্বাদের বাংলা গল্প ও উপন্যাস শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। গল্পের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।